অনেকে মনে করছেন এটি আমেরিকার বিপরীতে একটি আওয়াজ তৈরি করা, একটা শোডাউন দেয়া, যেটি নেতৃত্ব দিচ্ছে চায়না, এবং তারা পাশে পাচ্ছে রাশিয়া। চায়নার সঙ্গে সম্পর্ক হচ্ছে, কিন্তু সেটিও স্বার্থের সম্পর্ক, শর্তের সম্পর্ক। অর্থনৈতিক এবং রাজনৈতিক বাস্তবতায় তারা পরস্পরের শত্রু না হলেও এই মুহূর্তে তারা প্রতিদ্বন্দ্বী। ভারত এটা করে দেখাচ্ছে, আমেরিকাকে একটা চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে আমাদের বিকল্প আছে। তো সবগুলো সম্পর্ক ইন্ডিভিজুয়ালি আমরা অ্যানালিসিস করে তাহলে দেখতে হবে যে প্রত্যেকটা সম্পর্কের সাথে অন্য দেশের সরকারের, আমি জনগণ বলি না, একটা নিবিড় স্বার্থ সংক্রান্ত আছে, সম্পর্ক আছে। তাদের এই একত্রিত হওয়ার বা তাদের এই সম্মেলন হবার পেছনের যে ভিতটা, সেটা খুব দুর্বল। অনেকে মনে করছেন এটি আমেরিকার বিপরীতে একটি আওয়াজ তৈরি করা, একটা শোডাউন দেয়া, যেটি নেতৃত্ব দিচ্ছে চায়না, এবং তারা পাশে পাচ্ছে রাশিয়া। আগে থেকেই আমেরিকার বিপরীতে কাজ করছিল, ভারতকেও নতুন করে পাচ্ছিল। একটা মেরুকরণ চলছে। আপনার কাছেও কি মনে হয় যে এই মেরুকরণটা বড় ধরনের কোনো ধাক্কা দিতে পারে আমেরিকাকে, নাকি এটি আসলে এক ধরনের শোডাউন, কিন্তু ফল তেমন কিছু আসবে না? না, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি মোটামুটি সামারাইজ করেছেন। আমি আমার মতো করে বিশ্লেষণ করার চেষ্টা করবো। একটা হচ্ছে যে ওই যে একটা শব্দ আপনি ইউজ করেছেন, আওয়াজ। আওয়াজটা এখানে বেশ বড় সড়ো, কিন্তু কথা হচ্ছে এট দি এন্ড অফ দি ডে শেষ পর্যন্ত এটা একেবারে তৃতীয় একটি শক্তি হিসাবে বা দ্বিতীয় একটি শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে, অথবা পশ্চিমা বিশ্বের বিপরীতে, আমেরিকার বিপরীতে আরেকটা দ্বিতীয় জোট হিসেবে দাঁড়িয়ে যাবে, এমন আশঙ্কা, এমন সম্ভাবনা আমার কাছে এখনো মনে হচ্ছে না। এর অনেকগুলো কারণ। একটা হচ্ছে যেমন একদিকে চীন এবং ভারতের সাথে রাশার বেশ সম্পর্ক, ঘনিষ্ঠতা আছে। মানে চীনের উপরে অনেকটা নির্ভর করে, চীনের টেকনিক্যাল নানা ধরনের হেল্প নিয়ে, উপকরণ ইত্যাদি নিয়ে তারা অস্ত্রশস্ত্র তৈরিতে মানে হেল্প করছে তাদের রাশাকে। এগুলা সব সত্য আমরা জানি, এবং তারা এখন পর্যন্ত টিকে আছে সেই দিক থেকে। মানে অর্থনৈতিক দিক থেকে চীনে বিপুল পরিমাণে তেল রপ্তানি করছে, রাশিয়া ভারতের যা রপ্তানি করছে তার চেয়ে অনেক বেশি। তো এগুলো একটা মানে আছে। কিন্তু ওই যে রাশিয়ার প্রেসিডেন্ট সেখানে সম্মেলনে আরেকটা কথা বলেছেন, যে তিনি মোদিকেও জানিয়েছেন, জিনপিংকেও জানিয়েছেন যে আলাস্কাতে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার একটা সমঝোতা হয়েছে ইউক্রেনের ব্যাপারে, কি করবেন, কিভাবে যুদ্ধ শেষ করবে। উনি বলছেন যে হ্যাঁ, যুদ্ধ শেষ করার ব্যাপারে মতৈক্য হয়েছে। তার মানে এখন পর্যন্ত তারা যা করছেন বা করছেন না, সেটা ওখানে কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তার ভিত্তিতে। এর ভিতরে 2 সপ্তাহ 1 সপ্তাহ তাদের উপরে যে সমস্ত বলা হচ্ছে, চরম টাইম দেওয়া হচ্ছে, আলটিমেটামের মতো করে বলা হচ্ছে, আমরা তার এই ঘোষণার আলোকে সেটাকে বিবেচনা করতে পারি। একটা ফলে যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্টের সাথে পুতিনের একটা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এবং সেই সম্পর্ককে তিনি জলাঞ্জলি দেবেন ভারত এবং চীনকে নিয়ে আরেকটা জোট গঠনের জন্য, এটা সম্ভব না। তারা এক ধরনের সখ্যতার চেষ্টা করছেন, সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক নানা কারণে এগুলা করছেন, কিন্তু বিকল্প একটা জোট এটা তাদের দিক থেকে নয়। এক, চীনের একটা দরকার। চীনের প্রেসিডেন্ট জির বক্তব্যে তিনি সেভাবেই বলেছেন, যে ডাইরেক্ট উল্লেখ না করে বুলিং শব্দটা উল্লেখ করেছেন, যে মাস্তানি কেউ আমাকে হুমকি দেবে, সেটা আমরা মেনে নেব, এর দিন শেষ হয়ে গেছে, এর বিরুদ্ধে মোকাবিলা করতে হবে আমাদেরকে, এইসব কথাবার্তা তিনি বলেছেন। ভারতের প্রধানমন্ত্রী সহ তিনজন একসাথে মানে হাতে হাত মিলিয়েছেন, এবং তিনি বলেছেন আমাদের মধ্যে আর বৈরিত নয়, সুসম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে, ভালো ভালো কথা বলছেন। কিন্তু বাস্তবটা হচ্ছে ভারত এবং চীন, তাদের ভৌগোলিক সমস্যা যেটা আছে সেটা বেশ গুরুতর সমস্যা। কোন দেশ সেটার থেকে 1 ইঞ্চি ছাড় দিতে এখনো প্রস্তুত না, যে আমরা মানে একটা তৃতীয় জোট গঠনের স্বার্থে নিজেদের কিছু এলাকা ছেড়ে দিতে এগ্রি করবো, সেটাতে নাই। 1, 2 নম্বর হচ্ছে সেইটা ছাড়াও অর্থনৈতিক এবং রাজনৈতিক বাস্তবতায় তারা পরস্পরের শত্রু না হলেও এই মুহূর্তে তারা প্রতিদ্বন্দ্বী। এইটা বাস্তবতা। এই বাস্তবতার থেকে তারা সরে আসতে পারবে না। চীন
এখন পৃথিবীর যেটি অর্থনীতি যদি বলা হয় পশ্চিমা হিসাব মতে কিছু অ্যাকচুয়ালি তাদের বাইং পাওয়ারের হিসাব ধরা হয়, পৃথিবীর 1 নম্বর অর্থনীতিতে পরিণত হয়েছে। 2 নম্বর সামরিক শক্তি, পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাদ দিলে। তো সেক্ষেত্রে ভারতের জন্য সেটাও একটা থ্রেট। 2 নম্বর হচ্ছে তারা পাকিস্তানকে অস্ত্রসজ্জিত করছে চীন দীর্ঘদিন, এবং পাকিস্তানের এই পারমাণবিক বোমা তৈরির ক্ষেত্রে তাদের বিজ্ঞানী আব্দুল হামিদ খানের ভূমিকা প্রধান হলেও চীনও তাদেরকে টেকনোলজিক্যালি যথেষ্ট সাহায্য করেছে। ফলে এই যে কয়েকদিন আগে যুদ্ধ হলো, কয়েক মাস আগে 2 দেশের ভিতরে, ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধ বিমান এবং মিরাজ যুদ্ধ বিমান ভারতের সেগুলাকে ফেলে দিয়েছে চীনের J-19 সম্ভবত এটা, তাদের এই মধ্যম পর্যায়ের অস্ত্র দিয়ে, যুদ্ধ জাহাজ দিয়ে, যুদ্ধ বিমান দিয়ে তারা ফেলে দিয়েছে। ফলে পাকিস্তানের থেকে তারা সরে আসবে ভারত থেকে বন্ধুত্বের জন্য, এইটাও সম্ভাবনা দেখা যাচ্ছে না নানা কারণে। এবং অর্থনৈতিক দিক থেকে চীন থেকে অনেক কিছু পশ্চিমারা, আমেরিকা এই ট্রাম্পের এই আঘাত আগে পর্যন্ত বাইডেন প্রশাসন থেকে তার আগের প্রশাসন ভারতকে বন্ধু করার চেষ্টা করেছে, এবং বাইডেন প্রশাসন আমলে চীন থেকে অনেক প্রোডাকশন ভারতে ট্রান্সফার করা, ভিয়েতনামে নিয়েছে, লাওস, কম্বোডিয়া নিয়েছে, কিন্তু সবচেয়ে বেশি ভারতে ট্রান্সফার করা। বিশেষ করে হাইটেক ব্যাপার, এগুলো ভারতে ট্রান্সফার করা প্রায় চলছিল, এবং ভারতও এটা চায়। ফলে মানে তাদের এই যে ন্যাচারাল বৈরিতা, মানে বৈরিতাই অর্থে শত্রুতা, যদি আপনি শব্দ নাও করি, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা এটা থাকবে। এইসব কারণে বর্ডার, অর্থনীতি, রাজনীতি, এই সমস্ত নানা কারণে, এবং পাকিস্তান ইত্যাদির সাথে সম্পর্ক ইত্যাদি অনেক স্ট্র্যাটেজিক কারণেও তারা দুইজন ঘনিষ্ঠ মিত্র হতে পারবে না। এই এক ধরনের মানে স্ট্যাটাস কো, এক ধরনের মানে যুদ্ধংদেহী মনোভাব থেকে সরে আসা, এই ধরনের একটা সম্পর্ক তারা, কিংবা স্বার্থের সম্পর্ক থাকতে পারে, একটা স্বার্থের জন্য জোট করার দিকে তারা এগুতে পারবে, ভারত সেটা পারবে না। তো বরং এটা একটা যে ভারত এটা করে দেখাচ্ছে, আমেরিকাকে একটা চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে আমাদের বিকল্প আছে। ফলে ভারতের অর্থনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হলো, দাঁড়াতে পারবে, টিকে থাকতে পারবে আমেরিকার এই আঘাতের পরেও। আমেরিকাকে শেষ পর্যন্ত ভারতের ব্যাপারে সম্ভবত এই 2 দিন আগে হোক পরে হোক, ওই 25% এক্সট্রা শুল্ক যেটা সম্ভবত তারা সেটার থেকে প্রত্যাহার করে আনবে, এবং ভারতের কৃষি ক্ষেত্রে যে চাপ সৃষ্টি করছিল সেটার থেকেও সম্ভবত যুক্তরাষ্ট্র সরকার সরে আসতে বাধ্য হবে। একদিকে ভারত আসলে, অনেকে বলছেন ভারত তো বাধ্য হয়ে যাচ্ছে। ভারত যদিও আমেরিকার যথেষ্ট কৌশলগত অংশীদার বলা হতো ভারতকে আমেরিকার, এবং কোয়াডের কথা যদি আমরা বলি, কোয়াডে জাপান, অস্ট্রেলিয়া, ভারত এবং আমেরিকা তারাই আসলে জোটটা করেছে। সেই ভারত এখন চায়নামুখী হয়েছে, কিন্তু সেখানে ভারত বেশ কৌশলী অবস্থান নিচ্ছে। আপনি হয়তো খেয়াল করবেন, চায়না যাওয়ার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপান সফর করেছেন। জাপান সফর করে তাদের সাথে সম্পর্কটা ঠিক রেখে তিনি চায়নাতে আসছেন, এবং চায়নাতে যে মিলিটারি প্যারেডটি হতে যাচ্ছে, যেখানে জাপানের সিলিন্ডারের বিষয়ে তারা বার্ষিকী উদযাপন করছে, সেখানে কিন্তু নরেন্দ্র মোদী থাকছেন না, তিনি তার আগেই চলে যাচ্ছেন। অর্থাৎ চায়নার সঙ্গে সম্পর্ক হচ্ছে, কিন্তু সেটিও স্বার্থের সম্পর্ক, শর্তের সম্পর্ক, এবং কন্ডিশন দিয়েই আসলে সম্পর্কটা তৈরি হচ্ছে। বিষয়টা কি এমন, নাকি নিঃশর্তভাবে তারা বলছে যে শত্রুতা ভুলে চলো বন্ধু হই? রুবেল, আপনাকে যাকে আমি বলতে চাচ্ছি যে আপনার প্রথম প্রশ্নের উত্তরে যে কথা শ্রদ্ধেয় মোহাম্মদুল ভাই ব্যক্ত করলেন, টু দি পয়েন্ট, অ্যানালিটিক্যাল একটা এক্সপ্লেনেশন উনি দিলেন, এবং এর সাথে কিন্তু আপনার দ্বিতীয় প্রশ্নের একটা সম্পর্ক। আপনি এখানে আপনার প্রশ্নে দুটো শব্দ ব্যবহার করেছেন, একটা হচ্ছে বাধ্য আর একটা হচ্ছে স্বার্থ। যে কোনো রাষ্ট্রের ব্যাপারেই আপনি দেখবেন যে সম্পর্কের উন্নয়ন কিংবা অবনতি রাষ্ট্র টু রাষ্ট্র যেটা হয়, সেটা অনেকটা বাধ্যতামূলক কারণে হয়, আর একটা হয় স্বার্থের কারণ। দুটো সম্পর্ক খুব ঘনিষ্ঠ। এটা আপনি বাংলাদেশের সাথেও, অন্যান্য বিশ্বের যে সম্পর্ক আছে, ইভেন ভারতের সাথেও যে সম্পর্ক আছে,
সেখানেও কিছু বাধ্যবাধকতা কাজ করে, বাধ্যবাধকতার সংস্কৃতি কাজ করে, পাশাপাশি স্বার্থের মানে সংস্কৃতিটা কাজ করে। আমি তাকে সংস্কৃতি টার্মে ব্যবহার করতে চাই। তো এখন যে সম্মেলনটা আপনি দেখছেন, যেটা ভারত করছে চায়নার সাথে, চায়নার যে সম্মেলনে জিনপিং এর যে সম্মেলনে ভারত অংশগ্রহণ করেছে, বা ভারত রাশিয়া যে তাদের মধ্যে একটা একতার একটা কথা উল্লেখ করেছে, এটাও কিন্তু স্বার্থের কারণ আপনি স্ট্র্যাটেজিক্যালি যদি দেখেন তাহলে দেখবেন যে এখানে একটা জিনিস লক্ষ্য করা আছে, নর্থ কোরিয়াও কিন্তু এখানে মানে অংশগ্রহণ করেছে, নর্থ কোরিয়াও চায়না। তো এখন নর্থ কোরিয়া, তারপর আপনার রাশিয়া, তারপর ইন্ডিয়া, ইরান, চায়না, তারা কিন্তু একই প্ল্যাটফর্মে না। আপনি কি বলতে পারেন যে চায়না কিন্তু ইউক্রেনের যুদ্ধে কিন্তু চায়না সমর্থন দিচ্ছে ইউক্রেনের পক্ষে, তাই না? সেখানে কিন্তু ব্যাপার হয়ে যায় যে আপনি সেখানে পুতিনকে ডাকলেন, সেটা পুতিনের বিপক্ষে। দ্বিতীয়ত আপনি চায়নাতে গেলেন, ভারত, চায়নার সাথে ভারতের সম্পর্কটা খুব একটা যে বন্ধুত্বপূর্ণ তা না। আবার যদি আপনি চিন্তা করেন যে নর্থ কোরিয়ার রোলটা কি এখানে, নর্থ কোরিয়ার সাথেও কিন্তু চায়নার একটা ভালো ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তো সবগুলো সম্পর্ক ইন্ডিভিজুয়ালি আমরা অ্যানালিসিস করি, তাহলে দেখতে হবে যে প্রত্যেকটা সম্পর্কের সাথে অন্য দেশের সরকারের, আমি জনগণ বলি না, একটা নিবিড় স্বার্থ সংক্রান্ত আছে, সম্পর্ক আছে, এবং সেটা তাদেরকে বাধ্য করে কখনো কখনো কোনো সম্পর্কের সাথে শত্রুর সাথেও হাত মিলাতে গেলে। এখন তো পৃথিবীতে প্রতিদিনই বদলাচ্ছে, এখানে শত্রুর সংজ্ঞা প্রতিদিন বদলাচ্ছে, মিত্রের সংজ্ঞা প্রতিদিন বদলাচ্ছে। সবকিছু হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি কার কতটা প্রয়োজন, কার সেই হচ্ছে শাসক শ্রেণী। এখানে ব্যাপারটা হচ্ছে শাসকের সাথে কিন্তু জনগণের কোনো সম্পর্ক নাই। অতএব ডোনাল্ড ট্রাম্প যেটা করছে সেটাও তার স্বার্থে করছে, তার ক্ষমতার স্বার্থে করছে, বাধ্য হয়ে করছে, কারণ সেগুলো না করলে সে যে আপনার প্রতিশ্রুতি দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে প্রেসিডেন্ট, সেগুলো পূরণ হয় না। অর্থাৎ তিনি যা প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলোই উনি কাজ করছেন। এখন ডোনাল্ড ট্রাম্প আজকেও একটা কথা বলেছে যে বাণিজ্য নীতি যদি আমেরিকা সাকসেসফুল না হয় তাহলে অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। পাশাপাশি একটা জিনিসও আছে, তার মানে উনি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে বোঝাতে চাচ্ছেন যে আমি যে নীতিটা করছি, বাণিজ্য নীতি যে করছি, যে ট্যাক্স রুলটা করেছি, এটা আমেরিকার স্বার্থে করেছি। পাশাপাশি আপনি যদি একটা দেশের উপর 85% আর কারো উপর 50% ট্যাক্স ধারণ করেন, তাহলে একই সাথে এটাও মনে করতে হবে ওই দেশে আপনার পণ্যের ট্যাক্সটা কি হবে। সেখানেও যদি ট্যাক্সটা বেড়ে যায়, আমেরিকার পণ্যের ট্যাক্সটা যদি ইন্ডিয়াতে বেড়ে যায় কিংবা জাপানে বেড়ে যায়, তাহলে আমেরিকার অর্থনীতিও কিন্তু এখানে আঘাতপ্রাপ্ত হবে। তো এই সমস্ত কারণে এখন চায়না দেখছে যে এগুলোকে ট্যাকেল দিতে হলে আমেরিকার সামনে একটা দ্বিতীয় প্রকল্প বা দ্বিতীয় একটা ভয় বা দ্বিতীয় একটা থটস দেওয়া যায় কিনা, তার জন্য উনি একত্রিত হয়েছেন। কিন্তু তাদের এই একত্রিত হওয়ার বা তাদের এই সম্মেলন হবার পেছনের যে ভিতটা, সেটা খুব দুর্বল। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।